এটা এই জায়গায় আমি বলবো যে হ্যাঁ এটা ঠিক, পাখির মুখ থেকে পড়েনি, এটা কেউ না কেউ এনেছে। কারা এনেছে সেটা তো রাষ্ট্রপক্ষ তাদের তদন্তে ব্যর্থ হয়েছে প্রমাণ করতে। তাহলে সাজাটা আসলে কিসের ভিত্তিতে? সাজাটা এটা পূর্ণাঙ্গ রায় না পাইতে আমরা মানে বলতে পারবো না। পূর্ণাঙ্গ রায় কোর্টের পেলে যে যাদেরকে সাজা আপনার মৃত্যুদণ্ড কমিয়ে 10 বছর করা হয়েছে, সাজাটা কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে ওই সময়? সব এভিডেন্স দেখেছেন? ও ট্রায়াল কোর্ট সাজা তো আপনার এই যে স্মাগলিং করেছে, যে তারা আপনার এটা ওই অন্য দেশে পাচার করার জন্য এবং আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তারা এই স্মাগলিংটা করেছে। এটা ডেথ রেফারেন্সের রায় হলো, আর আর্মস অ্যাক্টের মামলার ব্যাপারে এই রায়ের ভিতরে কি আছে না আছে এটা আমরা না দেখে পূর্ণাঙ্গ রায় না পেলে বুঝবো না। গোয়েন্দা সংস্থাগুলো ব্যর্থতা নিয়ে কালকে প্রশ্ন তুলেছিল কোর্ট, সংস্থাগুলো কি করে মানে তাদের দিয়ে কি বলেছিল? না, এটা তো আমাদের আর্গুমেন্ট ছিল যে এত বড় একটা ঘটনা, এখানে কোস্টগার্ড থাকে, নেভি থাকে, অন্যান্য গোয়েন্দা সংস্থা থাকে, তাহলে এগুলা যে জাহাজ থেকে খালাস হলো তখন তারা কি করলো? এবং খালাস হয়ে এগুলা ফিশিং ট্রলারে মাছ ধরে যে ট্রলার, ওই ট্রলারে উঠে তারপরে ওই ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরির যে জেটি, ওই জেটিতে নিয়ে যাওয়া হলো। এবং সেই যে সেখানে দুটা জেটি, একটা জেটি হলো প্রোটেক্টেড, যেটা ফেন্স করা থাকে, বেড়া দেওয়া থাকে, এবং সেখানে এক্সপোর্ট ওরিয়েন্টেড ওই জেটিটা, সেখানে খুব প্রোটেকশন থাকে। কিন্তু সেখানে না নিয়ে ওপেন একটা জেটি যেটা সবার জন্য উন্মুক্ত, সেখানে এটা নিয়ে যাওয়া হলো এবং সেখান থেকে আপনার এগুলি খালাস হলো। তাহলে গোয়েন্দা সংস্থা কি করলো, এটা কোর্টের কাছে আমাদের প্রশ্ন ছিল। আপনি 21শে আগস্ট মামলার রায়ের প্রেক্ষাপট টেনেছিলেন এবং আপনি কিছু জায়গায় বলেছিলেন যে বিচার ব্যবস্থাটা কেমন হয়েছিল নিম্ন আদালতে। তাহলে কি বলা যায় যে এ ধরনের কয়েকটি বিচারের দ্বারা আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থাকে আঘাত করা হয়েছে? নিশ্চয়ই, কারণ হলো বিচার যদি সঠিক না হয় তাইলে আইনের বিচার আছে এটা তো বলা যাবে না, আর আইনের বিচার যদি সমাজে না থাকে সমাজ থাকবে না। কাজে আমি আইনের ছাত্র হিসেবে এটুকু বলবো যে বিচার যেন সঠিক হয় এবং সাক্ষী প্রমাণের আলোকে যেন মামলার রায় হয়। এখানে সরকার পরিবর্তনের সাথে সাথে বিচারও যেন পরিবর্তন হয়ে না যায়। আমি আপনাকে পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড ছিল, ওটা সে তো অ্যাবসকন্ডিং, সে তো আমাদের দেশে নাই। আচ্ছা, সে কোথায় কিভাবে চলে গেছে, কিভাবে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে এটা আমরা জানি না। তো তাকে আজকে কোর্ট যেটা করলেন সেটা হলো যে তার ওই ডেথ সেন্টেন্স সেটা কমিউট করে তাকে লাইফ আনা হয়েছে। স্যার আপনাকে আমরা একটু লাইভে নিতে চাই, আমরা একটু আপনাকে প্রথম থেকে একটু জানতে চাই জি দর্শকের অস্ত্র মামলা নিয়ে আছে কি আদেশ হয়েছে, যদি আপনি শুরু থেকে একটু প্রেক্ষাপটটা বলে। স্যার এই একটা নিউজে আমরা একটু লাইভে ঢুকছি। স্যার একটু যে অবজারভেশনগুলো বললেন, যে অবজারভেশন দিয়েছে যে রাষ্ট্রপক্ষের কি এরা এটাও বলেছে যে তারা ঠিকমতো মামলা প্রডিউস করতে পারে এবং তদন্ত কর্মকর্তা যারা ছিল তদন্ত কর্মকর্তা এই মামলাটা কি বলেছে কোর্ট? এটা কোর্ট বলেছে যে এই মামলার তদন্তে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি আছে এবং মামলা শুরু হওয়ার পর থেকে, কারণ আমরা যে জিনিসটা কোর্টের কাছে বারবার নিবেদন করেছি সেটা হলো যে এই অস্ত্রগুলো কোত্থেকে এসেছে, কোথায় যাবে এবং এগুলোর বাহক কারা, এবং এটা যদি স্মাগলিংয়ের মধ্যে আনতে হয়, কারণ আমাদের প্রচলিত আইনে, বাংলাদেশের আইনে এটা এই স্মাগলিং যেটা সেটা প্রমাণ হতে হলে দেখতে হবে যে কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বা কোনো অর্থের কারণে এই স্মাগলিংটা সাধারণত হয়ে থাকে। কিন্তু এখানে ওই ট্রায়াল জাজ সাহেব ওনার রায় উনি দেখছেন যে না, এটা এগুলো পার্শ্ববর্তী কোনো দেশে পাচার করার জন্য এগুলো আনা হয়েছিল। তো কাজেই আমরা এটাই বলার চেষ্টা করেছি এবং এটা আমরা কোর্টের কাছে ন্যায় বিচার পেয়েছি, বিশেষ করে যারা খালাস হয়েছে তাদের বিষয়ে। এবং আপনারা জানেন যে এই মামলায়ও ওই প্রথম একটা চার্জশিট ছিল 2004-এ বা 2005-এ, তারপরে 28 জন সাক্ষী হয়। 28 জন সাক্ষী হওয়ার পরে আবার যখন সরকার পরিবর্তন হলো তখন আবার এই মামলার তদন্ত এবং বিচারও পরিবর্তন হয়ে গিয়ে তারপরে এইভাবে আপনার একটা মামলায় সমস্ত আসামিদেরকে ফাঁসি, এটা আমার মনে হয় যে আমার ওকালতি জীবনে এটা কমই দেখেছি। আজকে রায়টা যে হলো, হ্যাঁ, এই রায় হওয়ার পরের প্রেক্ষাপটে একটি প্রশ্ন করি। রাষ্ট্রপক্ষ যেটি আদালতের সামনে তুলেছিল, ভিকটিম যারা তারা বিচার পেলেন না, আবার এদিকে মূল বিষয়টি বের হলো না, এতে করে বিচার বিভাগের প্রতি বা টোটাল তদন্তের প্রতি মানুষের এক ধরনের মানে অবিশ্বাস। 21 আগস্টের ওইটা নিয়ে কিন্তু অনেকে আবার সমালোচনা করেছেন। অবিশ্বাস যাতে মানুষের দূর হয়ে যায় তার জন্য আমাদের আগামী দিনে কাজ করতে হবে। আমাদের যখন সরকার আসবে সেই সরকার নিরপেক্ষ থাকবে, কোনো তদন্ত বা কোনো আপনার বিচার বিভাগে কেউ হাত দেবে না, এটা আমরা আশা করব। এবং যদি প্রপার তদন্ত না হয়, সঠিক তদন্ত যদি না হয়, আপনার ক্রেডিবল এভিডেন্স যদি কালেক্ট করতে না পারে, তাইলে আলটিমেটলি তো বিচার একটা কোর্টে রায় হতে পারে কিন্তু আলটিমেটলি তো এটা থাকবে না। স্যার পরেশ বড়ুয়ার তো কোনো আইনজীবী ছিল না, কিন্তু ওনার সাজা না, পরেশ বড়ুয়ার যেহেতু আমাদের এখানে আমাদের প্রচলিত আইনে এলআর ম্যানুয়াল অনুযায়ী, লিগ্যাল রিমেম্বারেন্স ম্যানুয়াল অনুযায়ী
কোনো কারো যদি ক্যাপিটাল পানিশমেন্ট হয় সে যদি উপস্থিত নাও থাকে, তার যদি অ্যাবসেন্সিয়াও এখানে বিচার হয়, সেখানে আমাদের দেশের আইন অনুযায়ী স্টেট ডিফেন্স লয়ার সে পায়, এবং স্টেট ডিফেন্স লয়ার ছিলেন ওনার পক্ষে কথা বলার জন্য। স্যার আমরা একটু লাইভে আছে, আপনি আরেকবার একটু অর্ডারটা বলেন। অর্ডার হলো আপনার 4 জন খালাস, সামনে থাকে 4 জন খালাস, নামগুলো সহ একটু। লুৎফুজ্জামান বাবর সাহেব, রাজ্জাকুল হায়দার, মেজর জেনারেল রাজ্জাকুল হায়দার, মহসিনুদ্দিন তালুকদার এবং এনামুল হক, এই 4 জনকে খালাস দিয়েছে। জি, এর সাথে আরো যে 2 জন স্যার, ওটার ব্যাপারটা আপনি একটু ডিটেইলসটা বলেন। এই 2 জন আর বাকি যে 2 জনের না না স্যার, আপনি শুরু থেকে ডিটেইলসটা বলেন। এই তো 4 জনকে অ্যাকুইটাল দিয়েছে। জি, আর 2 জন আপনার খালাস হয়েছে, আরো 2 জন খালাস হয়েছে যারা দে আর ডেড, বাট তাদেরকে কোর্ট নির্দোষ সাব্যস্ত করেছেন, হলো মতিউর রহমান নিজামী সাহেব এবং আপনার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম। তাহলে কি আমরা 6 জন ধরবো না 4 জন ধরবো স্যার? নুরুল সাহেবকে খালাস দিয়েছে। স্যার আমরা কি তাহলে 6 জন ধরবো না 4 জন ধরবো হিসাবে, যদি খালাসের ব্যাপারটা? মানে লিভিং 4 জন আর 2 জন যারা মারা গেছেন। আর ওইটা একটু বলেন স্যার, যাবজ্জীবন যাদেরকে দেওয়া, মানে 10 বছর দেওয়া হয়েছে। 10 বছর দেওয়া হয়েছে, যে বাকি যারা ছিলেন ওখানে 7 জন বোধ, না 8 জন, 7 বা 8 জন, 6 জন বা 7 জন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ জি আচ্ছা, ওনাদেরকে ডেথ সেন্টেন্স ছিল, তো ওনাদেরকে কনভিকশন বহাল রেখেছেন, বাট সেন্টেন্সটা রিডিউস করে তাদেরকে 10 বছর দেওয়া হবে। স্যার ওনারা তো 10 বছর খেটে ফেলেছেন। 10 বছর, হ্যাঁ। এখন আবার কোর্ট একটা কথা বলেছেন, সেটা হলো যে ফৌজদারি কার্যবিধির 35-এর এ ধারা, 35-এর এ ধারাটা হলো যে মামলার শুরু থেকে রায় পর্যন্ত যেই সময়টা আপনি হাজতে থাকবেন, আপনার ওই সময়টা আপনার হবে, ওই সেন্টেন্স থেকে ডিডাক্ট হবে, বাদ যাবে। তো বাদ গেলে পরে তাদের দেখা গেছে যে 10 বছর তাদের খাটা হয়ে গেছে। স্যার কোন কোন গ্রাউন্ডে আসলে এটা আজকে সাজাটা বাতিল হলো? এটা তো পূর্ণাঙ্গ রায় না পেয়ে আমরা বলতে পারবো না আজকে, তবে যেটা কোর্ট যেটা বলেছেন সেটা তদন্তে গাফিলতি ছিল এবং যথাযথ এভিডেন্স ছিল না। মানে যারা খালাস পেয়েছেন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়?